28 মে 2021। ঘড়িতে সময় তখন বিকেল 5টা। রাজস্থানের ভরতপুর শহরের রাস্তাগুলো আজ অন্য দিনের তুলনায় একটু বেশি ফাঁকা। কারণটা আমাদের সবারই জানা, পুরো দেশ তখন করোনার সেকেন্ড ওয়েভে কাঁপছে। চারিদিকে চলছে কড়া লকডাউন, খুব দরকার ছাড়া কেউই রাস্তায় বেরোচ্ছে না। এমন সময় ভরতপুরের নিমদা গেট এলাকা দিয়ে একটা কালো রঙের ক্রেটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। স্টিয়ারিং ধরেছিলেন শহরের নামকরা ডাক্তার সুদীপ গুপ্তা, আর তার পাশের সিটে বসা ওনার স্ত্রী গাইনোকোলজিস্ট ডাক্তার সীমা গুপ্তা। সারাদিনের কাজ শেষে তারা শহর থেকে একটু দূরে জহরবীর বাবার মন্দিরে যাচ্ছিলেন আশীর্বাদ নিতে। আশেপাশে কোনো ট্রাফিক নেই, একদম সুনসান পরিবেশ। ঠিক সেই সময় হুট করে একটা কালো রঙের স্প্লেন্ডার বাইক খুব দ্রুত গতিতে এসে ওই গাড়িটার সামনে ব্রেক করে দাঁড়ায়। বাইকটাতে কোনো নাম্বার প্লেট নেই। বাইকে বসে আছেন দুজন লোক। সামনে যে বাইক চালাচ্ছে তার মুখ খোলা, কিন্তু পেছনে যে বসে আছে তার মুখটা একটা লাল গামছা দিয়ে খুব শক্ত করে বাঁধা। ডাক্তারের গাড়িটা হুট করে থেমে যাওয়ায় সুদীপ একটু অবাকই হলেন। তিনি ভাবলেন হয়তো কেউ বিপদে পড়ে সাহায্য চাইতে এসছে বা কিছু জিজ্ঞেস করতে এসছে। গাড়িটা তখনও স্টার্টেই রয়েছে, তাই ডক্টর সুদীপ জানলার কাঁচটা নিচে নামিয়ে দিলেন। মুখ ঢাকা ওই লোকটা গাড়ির খুব কাছে এসে প্রথমে কিছু কথা বলে ডাক্তার সুদীপকে অন্যমনস্ক করে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই কিছু বুঝে ওঠার আগেই ওই লোকটা তার শার্টের ভেতর থেকে একটা বন্দুক বের করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সরাসরি গুলি করে দেয় ডাক্তার সুদীপের মাথায়। মুহূর্তের মধ্যে দ্বিতীয় গুলিটা চালানো হয় পাশে বসা ডাক্তার সীমা গুপ্তার উপর, এবং এই দুটো গুলি চালানোর পর সেই লোকটা গাড়ির ভেতরে দুজনকে লক্ষ্য করে প্রায় 7 থেকে 8 রাউন্ড ফায়ার করে। গোটা এলাকা জুড়ে এই গুলির আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের কিছু লোক সাহস করে ওই খুনিদের ধরার জন্য গাড়িটার দিকে ছুটে আসে, কিন্তু মুখ ঢাকা ওই খুনি লোকটা ভয় দেখানোর জন্য বন্দুক উঁচিয়ে আরও কয়েক রাউন্ড ফাঁকাই গুলি ছোড়ে, এবং এরপর খুব ঠান্ডা মাথায় বাইক নিয়ে রং সাইড দিয়ে একটা ইউটার্ন নিয়ে তারা চলে যায়। যাওয়ার সময়ও তারা গাড়ির দিকে এবং বাতাসের দিকে আরও কয়েক রাউন্ড ফায়ার করতে করতে নিমেষের মধ্যে সেখান থেকে হাওয়া হয়ে যায়। এই যে পুরো ঘটনাটা বললাম, এই পুরো ঘটনাটা ঘটতে সময় লেগেছিল মাত্র 38 সেকেন্ড। অথচ এই 38 সেকেন্ডের মধ্যেই সব শেষ। রাস্তার সিসিটিভি ক্যামেরায় এই খুনের প্রত্যেকটা মুহূর্ত একদম হুবহু রেকর্ড হয়েছে। নমস্কার, আমি অপূর্ব, আর আজকে আমি আপনাদের জন্য আরও এরকম একটা কেস নিয়ে এসেছি যেখানে একটার পর একটা টুইস্ট, এত টুইস্ট আছে যে একসময় গিয়ে আপনারই মাথা ঘুরে যাবে। এই যে এই ডাক্তার দম্পতি যাদের উপর এইভাবে দিনের আলোয় হামলা করা হলো, তারাও কিন্তু দুধে দেওয়া তুলসী পাতা নয়। তাদেরও অতীত এরকম একটা অন্ধকার রহস্যে ঘেরা যে আপনি শুনলে আপনিও ভাববেন মানুষ হয়ে মানুষের সাথে কেউ এরকমটা করতে পারে। তো কেন এই সফল ডাক্তার দম্পতিকে এইভাবে প্রাণ দিতে হলো? এর পেছনে কি কেবলই কোনো ব্যক্তিগত শত্রুতা, নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো ভয়ঙ্কর প্রতিশোধ? এই সমস্ত কিছু জানবো আমাদের আজকের এই ভিডিওতে। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য কেস অফ ডক্টর সুদীপ দীপা ডাবল মার্ডার কেস। কিন্তু ভিডিওটা শুরু করার আগে সবার জন্য একটা ডিসক্লেমার, বড় ভিডিও সবার জন্য নয়, সবাই বড় ভিডিও দেখতে পছন্দ করে না। কিন্তু আমার এই চ্যানেলে এরকম কিছু অডিয়েন্স আছে যারা ডেডিকেটেডলি একদম শুরু থেকে এই চ্যানেলটার সাথে আছে। তারা জানে আমরা একটু ডিটেলসে ভিডিও বানাতে পছন্দ করি, এবং সেরকমই এই ভিডিওটাও একটা বেশ লেন্দি ভিডিও হতে চলেছে। তো আপনার যদি বড় ভিডিও দেখে অভ্যস্ত না হন আপনি, তাহলে প্লিজ এখান থেকেই আপনি ভিডিওটাকে বন্ধ করে দিতে পারেন। বাট আপনি যদি একটা কেসকে একদম ডিটেলসে কি হয়েছে না হয়েছে, কেন হয়েছে, এই সমস্ত কিছু একদম ডিটেলসে জানতে চান একটা গল্পের মতো করে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। 2015 সাল, অর্থাৎ আজ থেকে প্রায় 11 বছর আগের কথা বলছি। সেই সময় রাজস্থানের ভরতপুর সিটিতে থাকতেন ডক্টর সুদীপ গুপ্তা আর তার ওয়াইফ ডক্টর সীমা গুপ্তা। সুদীপ একজন নামকরা ফিজিশিয়ান, আর সীমা একজন এক্সপার্ট গাইনোকোলজিস্ট। আর ডাক্তারি জগতে ডক্টর সুদীপ গুপ্তা আর সীমা গুপ্তার নাম ছিল সবার মুখে মুখে। একদম সোজা কথায় বলতে গেলে ওরা দুজন ছিল একটা পাওয়ারফুল কাপল। মানে প্রফেশনাল সাকসেস আর সোশ্যাল রেসপেক্টের দিক থেকে সবই ছিল ওদের হাতের মুঠোয়। ডক্টর সীমা গুপ্তা একটা বিরাট হাসপাতাল চালাতেন, যার নাম ডক্টর শ্রীরাম গুপ্ত মেমোরিয়াল হাসপাতাল।
ডক্টর সুদীপও অন্যান্য চেম্বারের পাশাপাশি এই হাসপাতালে বেশিরভাগ রোগী দেখতেন। আর এই হাসপাতালটা কিন্তু ওদের কাছে শুধু একটা বিজনেস ছিল না, এটা ছিল একটা ফ্যামিলি লিগাসি। কাজের প্রতি এই হাজব্যান্ড ওয়াইফ এতটাই ডেডিকেটেড ছিলেন যে কোনো লাক্সারি বাংলোতে না থেকে ওরা দুজন এই হাসপাতালেরই একদম টপ ফ্লোরে নিজেদের থাকার জায়গা বানিয়ে নিয়েছিলেন। এর কারণটা ছিল খুবই সিম্পল, মাঝরাতে কোনো ইমার্জেন্সি পেশেন্ট চলে এলে যাতে এক মুহূর্ত সময় নষ্ট না হয়। তো এইটা তো গেল এই দুজনের প্রফেশনাল লাইফ। এই দুজনের পার্সোনাল লাইফটাও ছিল একদম পিকচার পারফেক্ট। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম করে বিয়ে, আর দীর্ঘদিনের সাকসেসফুল সম্পর্ক। তার সাথে ওদের 12 বছরের ছেলে সঙ্গম আর 9 বছরের মেয়ে সাক্ষী। এই দুই সন্তানকে নিয়ে ওদের সংসার বেশ ভালোই চলছিল। ডক্টর সুদীপের মা সুলেখা দেবীও ছেলের কাছেই থাকতেন। হসপিটালের স্টাফ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ভাবত এটাই বোধহয় একটা আইডিয়াল ফ্যামিলি। কিন্তু ঠিক সেই সময় এই পারফেক্ট লাইফস্টাইলের মাঝখানে এন্ট্রি নিলেন 21 বছর বয়সী এক তরুণী, দীপা গুর্জার। তবে গল্পে এগানোর আগে দীপার ব্যাকগ্রাউন্ডটা একটু জানা দরকার। ধোলপুরের এই মেয়েটির লাইফটা খুব একটা স্মুথ ছিল না। খুব অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু সেই সংসারে সুখ ছিল না। হাজব্যান্ডের সাথে রোজকার অশান্তি আর ঝগড়া দীপার লাইফটাকে একেবারে হেল করে দিয়েছিল। এবং শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে নিজের 2 বছরের ছোট্ট ছেলেকে নিয়ে দীপা ডিভোর্স নিতে বাধ্য হয়। এবং এরপর একদম খালি পকেটে দীপা এসে হাজির হয় ভরতপুর শহরে। মাত্র 2 বছর বয়সী ছেলেকে মানুষ করতে গেলে টাকার তো দরকার পড়বেই। এবং সেই অসহায় মুহূর্তে দীপার পরিচয় হয় ডক্টর সীমা গুপ্তার সাথে। এবং সেই সময় তিনি খুঁজছিলেন এমন একজন রিসেপশনিস্ট যে দায়িত্ব নিয়ে হাসপাতালের সমস্ত কাজ সামলাবে। এবং দীপা সেই খবর পেয়ে যায় ইন্টারভিউ দিতে। ডক্টর সীমা নিজে ইন্টারভিউতে বসে দীপার সব কথা শুনলেন। ডক্টর সীমা নিজে একজন সাকসেসফুল ওমেন হয়ে দীপার স্ট্রাগলটা তিনি রীতিমতো ফিল করতে পেরেছিলেন। তাই সীমার জন্য তার খুব মায়া হলো। তিনি ভাবলেন যে কোনো প্রকারেই এই মেয়েটাকে হেল্প করতেই হবে। তাই এক প্রকার দয়া করেই তিনি দীপাকে নিজের হাসপাতালে রিসেপশনিস্ট হিসেবে চাকরি দিয়ে দিলেন। দীপার জন্য সীমা তখন হয়ে উঠলেন একজন ভগবান তুল্য মানুষ। কিন্তু ডক্টর সীমা তখন কল্পনাও করতে পারেননি যাকে তিনি দয়া করে আশ্রয় দিচ্ছেন এই মেয়েটি একদিন ওনার পুরো সংসারটাকে তছনছ করে দেবে। হাসপাতালে চাকরি পাওয়ার পর থেকেই দীপা খুব মন দিয়ে কাজ করতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় এই স্টোরির প্রথম টুইস্ট। ডক্টর সুদীপ গুপ্তা রেগুলারলি হাসপাতালে রাউন্ড দিতে আসতেন। দীপার কাজের প্রতি সিরিয়াসনেস আর ওর মিষ্টি কথা বলা দেখে সুদীপের চোখ পড়ে দীপার উপর। শুরুটা হয়েছিল একদম প্রফেশনাল কথাবার্তা দিয়ে। সুদীপ এসে জিজ্ঞেস করত আজকে কতজন পেশেন্ট চেক ইন করলো, বা ম্যানেজমেন্ট ঠিকঠাক কাজ করছে তো। কিন্তু ধীরে ধীরে এই ফর্মাল কথাগুলো পার্সোনাল হতে শুরু করলো। সুদীপ খেয়াল করলো দীপা মেয়েটি বেশ একা আর খুব লড়াই করে বেঁচে আছে। এবং সুদীপ যখনই হাসপাতালে আসতো দীপার সাথে একটু কথা না বলে যেতে পারত না। এবং এইভাবে যে আলাপটা মাত্র 5 মিনিটে শেষ হওয়ার কথা ছিল সেটা গিয়ে পৌঁছালো 8 ঘন্টা বা 1 ঘন্টায়। সুদীপ যেন দীপার কষ্টের গল্পের মধ্যে নিজেকে হারিয়ে ফেলল। আর উল্টো দিকে দীপার কাছে সুদীপ ছিল একজন গ্ল্যামারাস সাকসেসফুল মানুষ। খুব অল্প সময়ের মধ্যেই অলমোস্ট কোনো নোটিফিকেশন ছাড়াই ওদের এই বন্ধুত্বটা একটা হিডেন অ্যাফেয়ার বা গোপন প্রেমে বদলে গেল। সোজা কথায় বলতে গেলে দুজনে পরকীয়ায় জড়িয়ে গেল। তবে কি জানেন তো, হাসপাতালে তো চোখখান একটু বেশিই খোলা থাকে। তাই সুদীপ দীপার এই ক্লোজনেসটা হাসপাতালের স্টাফদের নজরে এড়াতে পারল না। খুব কম সময়ের মধ্যেই এই খবর দাবানলের মতো ডক্টর সীমা গুপ্তার কানে গিয়ে পৌঁছালো। এবং সীমা যখন প্রথম এই ব্যাপারে শুনলেন ওনার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ওনার নিজের বাড়িতে, ওনার নিজের বানানো হাসপাতালে, ওনার দয়াতেই দেওয়া চাকরি পাওয়া একটা মেয়ে ওনার স্বামীর সাথে পরকীয়া করছে, এই বিষয়টা মোটেই হজম করার মতো নয়। আর সীমা কিন্তু চুপ করে বসে থাকার মানুষ ছিলেন না। তিনি ওই দিনই সাথে সাথে গিয়ে জিজ্ঞেস করলেন ডক্টর সুদীপকে। বাড়িতে শুরু হলো বিশাল ঝামেলা। সুদীপ তখন রীতিমতো নার্ভাস। তিনি সীমার রাগ দেখে রীতিমতো ভয় পেয়ে গেলেন এবং বারবার তার কাছে ক্ষমা চাইতে লাগলেন। সুদীপ কথা দিল যে সে আর দীপার সাথে কোনো কন্ট্যাক্ট রাখবে না। এদিকে সীমাও সুদীপকে কড়া ওয়ার্নিং দিল যে এই চ্যাপ্টার যেন এখানেই ক্লোজ হয়।
এবার এই ওয়ার্নিং শুনে সুদীপও বেশ কিছু দিনের জন্য একদম গুড বয় সেজে দীপার সাথে একদম ডিস্টেন্স মেনটেন করতে শুরু করলো। কিন্তু এই শান্তিটা ছিল ওই ঝড়ের আগের নিস্তব্ধতার মতো। মাত্র কয়েক মাস যেতে না যেতেই সুদীপ আর দীপার সেই পুরনো নেশা আবার মাথা ছাড়া দিয়ে উঠল। ওরা দুজন আবার চুপি চুপি দেখা করতে শুরু করলো, এবং এবার দেখাটা হতো হাসপাতালের বাইরে। কিন্তু সীমা এইবারেও সবটা জেনে গেল। ব্যাস, ওনার সহ্য ক্ষমতা এবার একদম জিরোতে চলে এলো, এবং তখন সীমার মনে হলো যে এই দয়া করাটাই তার জীবনের সব থেকে বড় ভুল ছিল। সীমা এবার একটা ডিসিশন নিলেন। তিনি দীপাকে সরাসরি নিজের অফিসে ডেকে চাকরি থেকে তাড়িয়ে দিলেন। শুধু তাই নয়, দীপাকে পরিষ্কার করে জানিয়ে দিলেন যে তাকে যেন আর এই হাসপাতালের আশেপাশে দেখা না যায়। সীমার মাথায় তখন একটাই চিন্তা ছিল। সে ভেবেছিল দীপাকে চোখের আড়ালে পাঠিয়ে দিলে সুদীপের এই মোহ কয়েকদিনেই কেটে যাবে, এবং ওনার 11 বছরের সাজানো সংসারটা আবার আগের মতো শান্ত হয়ে যাবে। কিন্তু ডক্টর সীমা গুপ্তা জানতেন না যে এইটা ছিল ওনার ক্যালকুলেশনের সব থেকে বড় ভুল। তিনি দীপাকে হাসপাতাল থেকে তো বের করে দিলেন, কিন্তু সুদীপের মনের ভেতর থেকে বের করতে পারলেন না। বরং এই দূরে চলে যাওয়াটাই সুদীপ আর দীপাকে একে অপরের আরো কাছাকাছি নিয়ে এলো। সীমা যখন দীপাকে হাসপাতাল থেকে বের করে দিলেন, তিনি ভেবেছিলেন আপদ বিদায় হয়েছে। কিন্তু প্রবলেমটা হলো ডক্টর সুদীপ গুপ্তা ততদিনে দীপার প্রেমী, বা বলা ভালো দীপার মোহে একদম অন্ধ হয়ে গেছিলেন। এদিকে চাকরি যাওয়ার পর দীপাও কিন্তু দমে যাননি, বরং সে তখন সুদীপকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে শুরু করে। দীপার পয়েন্ট ছিল, আমার হাজব্যান্ড নেই, চাকরিটাও তোমার জন্য চলে গেছে, এখন আমি আমার এই 2 বছরের বাচ্চাকে নিয়ে কোথায় যাব। এবার সুদীপও এই কথা শুনে গিল্ট ফিল করতে শুরু করে, এবং সেই গিল্ট থেকে সুদীপ দীপাকে প্রমিস করে যে ওর কোনো অভাব সে হতে দেবে না। এরপর 2018 সালের মাঝামাঝি সময়ে সুদীপ দীপার জন্য একটা থাকার পার্মানেন্ট ব্যবস্থা করে দেয়। ভরতপুরের সব থেকে পশ এরিয়া হচ্ছে সুরিয়া সিটি টাউনশিপ। সেখানে ডক্টর সুদীপ একটা আলিশান ভিলা দীপাকে দিয়ে দিলেন থাকার জন্য। তবে এখানেও একটা টুইস্ট আছে। যে ভিলাটাতে দীপা থাকছিল সেটা কিন্তু সুদীপ তার নিজের টাকাতেই কিনেছিল, কিন্তু কিনেছিল সীমা গুপ্তার নামে। এবং ফিউচার ইনভেস্টমেন্ট হিসেবে কেনা ওই বাড়িটা যে কোনোদিন তার স্বামীর প্রেমিকার ডেরা হয়ে যাবে, সেটা হয়তো ডক্টর সীমা কোনোদিন কল্পনাও করেনি। এবার প্রশ্ন হলো, সীমা যদি কোনোদিন ওই বাড়িতে যান, তবে তো ডক্টর সুদীপ সাথে সাথে ধরা পড়ে যাবেন। তাই সুদীপ সীমাকে একটা বেশ বড়সড় মিথ্যে কথা বললেন। সুদীপ সীমাকে বললেন, শোনো, আমাদের ওই সুরিয়া সিটির ভিলাটা তো খালিই পড়ে আছে, তাই ওটা আমি একজন ব্যাংকের ম্যানেজারকে রেন্ট দিয়ে দিয়েছি, ফালতু পড়েও থাকবে না, আর মাসে কিছু টাকাও চলে আসবে। এবার সীমা ডাক্তার মানুষ, সে নিজের প্র্যাকটিস নিয়ে এতটাই বিজি থাকে যে হাজব্যান্ডের দেওয়া এই যুক্তিটা সে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয়। আর এই একটা মিথ্যের আড়ালে 2018 থেকে 2019 পুরো 2 বছর সুদীপ আর দীপার রিলেশন একদম ফুল স্পিডে চলতে থাকে। ভরতপুর শহরের নাকের ডগাতে সুদীপ যেন একটা প্যারালাল সংসার সেদে বসলেন। কিন্তু মানুষের নেচার তো, একটা জিনিস পেয়ে গেলে তখন আরো বেশি কিছু ডিমান্ড তৈরি করে। দীপার ক্ষেত্রেও ঠিক তাই হলো। সুদীপ কিন্তু দীপার জন্য নিজের সাধ্যের বাইরে গিয়ে অনেক কিছুই করেছিল। দীপার ছেলেকে শহরের সব থেকে দামি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা থেকে শুরু করে ওর স্কুলের ফিস, ড্রেস থেকে শুরু করে দীপার লাক্সারি লাইফস্টাইল যা যা লাগে সুদীপ সবটাই হাসি মুখেই দিয়েছিল। কিন্তু দীপা এবার চাইলেন ওনার নিজের একটা আইডেন্টিটি। দীপা সুদীপকে চাপ দিতে শুরু করে যে ওনাকে একটা বড় বিজনেস সেট আপ করে দেওয়ার জন্য। সারাদিন এইভাবে ঘরে বসে না থেকে সে নিজের জন্য একটা কেরিয়ার গড়তে চায়। আর এরপর থেকেই দীপা সুদীপের কাছে একটা বিউটি পার্লার খুলে দেওয়ার জন্য জেদ করতে থাকে। সুদীপ প্রথমে বেশ কয়েকবার এই আবদারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কারণ একটা পার্লার খুলে দেওয়া তো আর চারটিখানে কথা নয়, অনেকগুলো টাকা লাগবে, প্লাস অনেক পেপার ওয়ার্কও করতে হবে, এবং এত বড় টাকার লেনদেন হলে সেটা সীমার চোখে পড়বেই। সত্যি বলতে সুদীপের কাছে দীপা ততদিনে অনেকটা বার্ডেন বা বোঝার মতো হয়ে যাচ্ছিল, কারণ দীপার ডিমান্ড দিন দিন আকাশ ছোঁয়া হচ্ছিল। কিন্তু দীপাও খুব ভালো করে জানতো সুদীপের পালস কোথায়। দীপা জানতো সুদীপকে একবার ইমোশনালি ধরলে সে আর না করতে পারবে না।
শেষ পর্যন্ত দীপার জেদের কাছে হার মেনে সুদীপ ভরতপুরেই একটা প্রাইম লোকেশনে আয়েশা সেলুন অ্যান্ড স্পা সেন্টার নামে একটা বিউটি পার্লার খুলে দিলেন। তারিখটা ছিল 6ই নভেম্বর 2019। জাঁকজমক করে সেই পার্লারের উদ্বোধন হলো। দীপা যেন ডক্টর সীমা গুপ্তাকে এক প্রকার ইনডিরেক্টলি চ্যালেঞ্জ করার জন্যই এই ডেয়ারিং কাজটা করে বসলেন। দীপা ওর বিউটি পার্লারের ইনভিটেশন কার্ডে চিফ গেস্ট হিসেবে নাম ছাপালেন ডক্টর সুদীপ গুপ্তার। দীপা হয়তো ভেবেছিল এতে ওনার সোশ্যাল স্ট্যাটাস আরো বেড়ে যাবে, আর লোকে জানবে ওনার পেছনে কত বড় বড় মানুষের হাত আছে। কিন্তু কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। দীপার ক্ষেত্রেও হলো তাই। সেই ইনভিটেশন কার্ডটা কোনোভাবে পৌঁছে গেল ডক্টর সীমার কাছে, এবং কার্ডটা খুলেই সীমা একেবারে চমকে গেলেন। ওই যে প্রবাদ আছে না, সব ডট কানেক্ট হয়ে যাওয়া, এবং ওই কার্ডটা হাতে পেয়ে ডক্টর সীমার কাছেও সবগুলো ডট কানেক্ট হয়ে গেল। পার্লারের লোকেশন, হোস্টে দীপার নাম, আর চিফ গেস্ট হিসেবে নিজের স্বামীর নাম, এইসব দেখে ডক্টর সীমার আর বুঝতে 1 সেকেন্ডেরও সময় লাগলো না। গত 2 বছর ধরে ওনাকে ব্যাংক ম্যানেজারের গল্প শুনিয়ে কিভাবে দিনের পর দিন তাকে ধোঁকা দেওয়া হচ্ছিল, পুরো গল্পটা এবার তার সামনে জলের মতো পরিষ্কার। এবার এতদিন ধরে এই ঝামেলাটা শুধু স্বামী স্ত্রীর মধ্যে থাকলেও ওই দিন সীমা সোজা গিয়ে ওনার শাশুড়ি মানে সুদীপ গুপ্তার মা সুলেখা দেবীকে সবটা খুলে বললেন, এবং সুলেখা দেবীও এই সব কথা শুনে রীতিমতো শকড। এবং ওই দিন রাতে তিনি ছেলে সুদীপকে আলাদা করে ডেকে জেরা শুরু করেন। কিন্তু সুদীপ ততদিনে মিথ্যা কথা বলায় এতটাই এক্সপার্ট হয়ে গেছে যে খুব কুল মাইন্ডে সে সবটা অস্বীকার করে দিল। সুদীপ ওর মাকে এমনভাবে ম্যানিপুলেট করলো যে সুলেখা দেবী ভাবলেন সীমা হয়তো শুধু শুধুই সন্দেহ করছে। এদিকে সুদীপ ভাবলো সে মাকে হ্যান্ডেল করে নিয়েছে মানে সব ঠিক হয়ে গেছে, কিন্তু ওদিকে সীমার ভেতরে তখনও আগ্নেয়গিরি জ্বলছে। তখন সীমা ওনার শাশুড়িকে সেই ইনভিটেশন কার্ডটা দেখায়, এবং সেই ইনভিটেশন কার্ডটা দেখে সুলেখা দেবীও সবটা বুঝতে পারলেন। কিন্তু তখন সীমাকে বোঝালেন সুদীপকে বলে আর কোনো লাভ হবে না, ও নিজের ভুল কখনোই স্বীকার করবে না। যা বলার ওই দীপাকেই বলতে হবে, আর সেটাও ওর সামনে গিয়েই বলতে হবে। এবং এই এত কিছুর পর সীমার মনেও কোথাও না কোথাও এই জেদটা চেপে গেছিল যে আজ হয় দীপা থাকবে নয় আমি থাকব। 7ই নভেম্বর 2019 তারিখটা মনে রাখবেন, কারণ এই তারিখটাই এই ক্রাইম স্টোরির সব থেকে বড় টার্নিং পয়েন্ট। শাশুড়ি আর বৌমা 2 মা মিলে ডিসাইড করলেন যে তারা সুদীপকে না জানিয়ে সুরিয়া সিটির ওই ভিলায় যাবেন। তারা তখনও জানতেন না যে এই একটা সিদ্ধান্ত তাদের প্রত্যেকের জীবন বদলে দিতে চলেছে। 7ই নভেম্বর 2019 বিকেলটা তখন প্রায় শেষের দিকে। সুরিয়া সিটির সেই আলিশান ভিলার সামনে এসে থামলো একটা অটো। ভেতর থেকে নামলেন ডক্টর সীমা গুপ্তা আর ওনার শাশুড়ি সুলেখা দেবী। ভিলায় ঢুকেই ওনারা মুখোমুখি হলেন দীপার। মুহূর্তের মধ্যে শুরু হয়ে গেল চিৎকার, গালিগালাজ আর চরম বিশৃঙ্খলা। সীমা আর সুলেখা দীপাকে পরিষ্কার বলে দিলেন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। কিন্তু দীপা ততদিনে সুদীপের জোরে বেশ সাহসী হয়ে উঠেছে, এবং দীপা যখন পাল্টা যুক্তি দিতে শুরু করলো তখন সীমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সীমা সরাসরি দীপার উপর চড়াও হলো, এবং ঝগড়া যখন হাতাহাতিতে পৌঁছালো দীপা তখন কোনো মতে নিজেকে ছাড়িয়ে ডক্টর সুদীপকে ফোন করলেন। ওদিকে দীপার ছোট্ট ছেলে সূর্য তখন ঘরের এক কোণায় দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। সে বুঝতেই পারছে না এখানে কি হচ্ছে। সুদীপ তখন হাসপাতালে, এবং এই কথাটা শুনে সাথে সাথে ওর বুক কেঁপে উঠল, এবং তখন সীমাকে ফোন করেও বলল সে যেন বাড়ি চলে আসে। কিন্তু সীমার মাথায় তখন রক্ত চড়ে আছে। সীমা আর ওনার শাশুড়ি মিলে জোর করে দীপাকে টেনে নিয়ে গেল রান্নাঘরে, আর তার সাথে দীপার ছেলেটাকেও। দীপা আর ওর ছেলে কিছু বুঝে ওঠার আগেই সীমা তাদেরকে রান্নাঘরে ঠেলে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল, এবং এরপর যা ঘটল সেটা যে কোনো ক্রাইম থ্রিলারকেও হার মানাবে। সীমা আগে থেকেই প্ল্যান করে ওর ব্যাগে করে স্পিরিটের বোতল নিয়ে এসেছিল। আশা করি আপনারা জানেন যে স্পিরিট কতটা দাহ্য। সীমা সারা ঘরে সোফা, পর্দা, আসবাবের উপর স্পিরিট ছেটানো শুরু করলেন, এবং এরপর একটা দেশলাই কাঠি জ্বালিয়ে পুরো বাড়িটাতে আগুন ধরিয়ে দিলেন।
বাড়ির মেইন দরজা আর রান্নাঘর দুটোই তখন বাইরে থেকে বন্ধ, এবং এইভাবে বাইরে থেকে লক করে ওই বাড়িতে আগুন দিয়ে সীমা যেন এক অদ্ভুত নারকীয় তৃপ্তি পেলেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো বাড়িটা দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। আগুনের উত্তাপ আর বিষাক্ত কালো ধোঁয়ায় রান্নাঘরের ভেতরে থাকা দীপা আর সূর্য তখন প্রাণপণে চিৎকার করছে। ওই অবস্থাতেও দীপা তার ভাই অনুজকে শেষবারের মতো কল করে তাকে বাঁচানোর জন্য আকুতি করলো, কিন্তু অনুজ তখন ধোলপুরে, আর বোনের এই ফোন পাওয়া মাত্রই সেও পাগলের মতো ভরতপুরের দিকে বাইক নিয়ে রওনা দিল। এদিকে ভিলার বাইরে তখন লোকজন জমে গেছে। আগুনের ওই লেলিহান শিখা দেখে তখন সবাই আতঙ্কিত। সেই সময় সীমা গুপ্তা অদ্ভুতভাবে চিৎকার করে বলে উঠলেন, বাঁচাতে পারলে বাঁচাও এবার। এবং এরপর তিনি আর ওনার শাশুড়ি খুব ঠান্ডা মাথায় ভিড় কাটিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। অনুজ আসার পথে বারবার দীপাকে ফোন করছিল, কিন্তু ওপাশ থেকে তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। অনুজ যখন ওই লোকেশনে পৌঁছালো তখন পুরো ভিলাটা যেন আগুনের একটা গোলায় পরিণত হয়েছে। এই আগুনের গোলা থেকে বোন আর ভাগ্নেকে বাঁচাতে অনুজ কোনো কিচ্ছু না ভেবেই নিজের গায়ে একটা কম্বল জড়িয়ে ভিলার ভেতর ঝাঁপ দিয়ে দেয়, কিন্তু আগুনের তেজ এতটাই ছিল যে অনুজ নিজেও সেখানে মারাত্মকভাবে ঝলসে গেল এবং ধোঁয়ার কারণে কয়েক মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। এই ঘটনার বেশ কিছুক্ষণ পর দমকলের গাড়ি এসে পৌঁছায় এবং দমকলের গাড়ি এসে সবার প্রথমে অনুজকে উদ্ধার করে হসপিটালে পাঠায়। ততক্ষণে পুলিশও সেখানে এসে পৌঁছে গেছে। আগুন যখন নিয়ন্ত্রণে এলো তখন ভেতরকার দৃশ্য দেখে পুলিশ অফিসারদের চোখ মুখও রীতিমতো শুকিয়ে গেছিল। রান্নাঘরের মেঝেতে পড়ে আছে মা আর ছেলের দুটো ঝলসানো বডি। ওই শেষ মুহূর্তে এসে সূর্য হয়তো ভয় পেয়ে মায়ের কোল আঁকড়ে ধরেছিল এবং সেই অবস্থাতেই দুজনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ময়না তদন্তের রিপোর্টে দেখা যায় ওরা সরাসরি আগুনে পুড়ে মারা যায়নি। আগুনের চেয়েও আগুনের ধোঁয়ায় যে কার্বন মনোক্সাইড তৈরি হয়েছিল তাতেই দম বন্ধ হয়ে মারা গেছিল এই মা আর ছেলে। পুলিশ ওই স্পট থেকে ওই স্পিরিটের বোতলটা উদ্ধার করে, যেটা সীমার বিরুদ্ধে একটা অকাট্য প্রমাণ। যাই হোক, খুনের ঠিক কয়েকদিন পরেই অর্থাৎ 2019 সালের নভেম্বর মাসেই শুরু হলো আইনের প্যাচ। দীপার বড় বোন রাধা ডক্টর সুদীপ, সীমা আর সুলেখা দেবীর নামে খুনের মামলা অর্থাৎ এফআইআর দায়ের করেন এবং পুলিশও কয়েকদিনের মধ্যেই সীমা আর সুলেখাকে খুনের দায়ে এবং সুদীপকে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করে এবং এরপর ওনাদের ঠাঁই হয় জয়পুর সেন্ট্রাল জেলে। পুলিশের চার্জশিটে খুনের পাশাপাশি ষড়যন্ত্রের ধারাও ছিল খুব জোরালো। গোটা ভরতপুর শহর তখন ছিছি করছিল এই ডাক্তার দম্পতির উপর। কিন্তু ভারতের আইনি ব্যবস্থার একটা আজব দিক হলো লুপ হোলস। মাত্র কয়েক মাসের মধ্যেই গল্পটা আবার বদলে গেল। 2020 সালের এপ্রিল মাসে ডক্টর সুদীপ জামিন পেয়ে গেলেন এবং তার ঠিক 2 মাস পরে 2020 সালের জুন মাসে ওনার মা সুলেখা দেবীও বাইরে বেরিয়ে গেলেন। আর আগস্ট আস্তে আস্তে এই কেসের মূল আসামি বা মূল অভিযুক্ত ডক্টর সীমা গুপ্তাও জামিন পেয়ে জেল থেকে মুক্ত হয়ে গেলেন। জেল থেকে বেরোনোর পর তারা কিন্তু এক মুহূর্তের জন্য লজ্জিত ছিলেন না। ওনারা ভেবেছিলেন যে আইনত ওনারা ক্লিন চিট পেয়ে গেছেন। দুজনে মিলে আবার নিজেদের হসপিটাল রিস্টার্ট করলেন, আগের মতো পেশেন্ট দেখতে শুরু করলেন। ওনাদের মনে হয়েছিল যে সব কিছু বোধহয় ঠিক হয়ে গেছে, কিন্তু ওনারা হয়তো ভুলে গিয়েছিলেন যে আগুনের লেলিহান শিখা সেদিন যাদের পুড়িয়ে দিয়েছিল তাদের পরিবারের মনে তখন এক নতুন আগ্নেয়গিরি তৈরি হচ্ছে। ডক্টর সীমা আর সুদীপ ভেবেছিল যে এটা হয়তো ওনাদের জয়, ওনারা জিতে গেছেন, এই কেসটা হয়তো আর কোথাও এগোবে না। কিন্তু সত্যি কথা বলতে ওই সময় থেকেই ওনাদের মৃত্যুর কাউন্টডাউন শুরু হয়ে গেছিল। এই ডাক্তার দম্পতি জামিন পেয়ে তাদের জীবন তো আরামে কাটাচ্ছিলেন, কিন্তু ভরতপুর শহরের অন্য প্রান্তে দীপার ভাই অনুজ গুর্জার তখন দিক দিক করে জ্বলছেন। বোন আর ছোট্ট ভাগ্নে জ্যান্ত পুড়ে মরার দৃশ্যটা অনুজ যেন কোনোদিনই ভুলতে পারে না। এবং যখন সে চোখের সামনে দেখলো মাত্র 6 মাসের মাথায় খুনিরা বুক ফুলিয়ে শহরে দাপিয়ে বেড়াচ্ছে, তখন আইনের উপর থেকে তার ভরসা পুরোপুরি উঠে গেল। অনুজের মনে হলো এই সিস্টেম অপরাধীদের সাজা দিতে পারবে না বা পারে না, তাই বিচার ওকে নিজেকেই করতে হবে। কিন্তু ঠিক এই জায়গাতে এসেই গল্পের মোড়টা ঘুরে যায়। যে অনুজ শুরুতে শুধু প্রতিশোধ চেয়েছিল, সময়ের সাথে সাথে ওর সেই জেদটা বদলে যায়
এক্সটর্শন বা চাঁদাবাজিতে। এমনকি অনুজের নামে এর আগেও একাধিক কেস হয়েছে। বিভিন্ন অপরাধের সাথে সে আগে থেকেই যুক্ত ছিল। তো সেই ক্রিমিনাল মাইন্ড খাটিয়ে সে এটুকু বুঝতে পেরেছিল যে ডাক্তার দম্পতি ওদের ইজ্জত আর কেরিয়ার বাঁচাতে যে কোনো কিছু করতে পারে। আর অনুজ এই সুযোগটাই নিল। সে ডক্টর সুদীপের কাছে অফার দিল সে কেসটা তুলে নেবে আর কোর্টে সাক্ষীও দেবে না, তার বদলে তাকে 50 লক্ষ টাকা দিতে হবে। এবার সুদীপ বা সীমার কাছে এই 50 লক্ষ টাকা আসলে কিছুই না, তাই তারা ভাবলো টাকা দিয়ে যদি আপদ মেটে তবে সেটাই ভালো। এরপর থেকে সে ইনস্টলমেন্টে টাকা দেওয়া শুরু করলো। কিন্তু অনুজের লোভও ততদিনে বোনের মতোই আকাশ ছুঁয়েছে। অনুজ এবার দাবি করলো 1 কোটি টাকা। শুধু তাই নয়, ওই ডাক্তার দম্পতির প্রাণের চেয়েও প্রিয় শ্রীরাম গুপ্ত মেমোরিয়াল হাসপাতালের মালিকানাও দাবি করে বসে অনুজ। কিন্তু এবার সুদীপ আর সীমা সরাসরি না করে দিলেন। ওনারা বুঝতে পারলেন যে অনুজের এই খিদে কখনো শেষ হবে না। আর ওদিকে অনুজও বুঝে গেল যে এই ডাক্তারদের থেকে আর পয়সাও পাওয়া যাবে না, আর টাকা না পেলে ওই কেসটাকেও এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আর ঠিক এই পয়েন্টেই অনুজ ঠিক করলো এবার এদের খেল খতম করতে হবে। এবার অনুজ ওর মামাতো ভাই মহেশ, যে কিনা ছিল আরেকজন ক্রিমিনাল, তার জামাইবাবু ভোলু পালোয়ান উর্ফে দৌলত গুর্জার এবং একজন আত্মীয় নির্বাণ সিংকে নিয়ে একটা টিম বানালো। ভোলু পালোয়ান সুদের ব্যবসা করত, তাই সে বাইক আর টাকার জোগাড় করে দিল এবং এরপর শুরু হলো রেকি। অনুজ খুব ভালো করেই জানতো এই ডক্টর দম্পতি বিকেল 5টা নাগাদ ওই মন্দিরে যান। কয়েকদিন ধরে অনুজ আর নির্বাণ সিং মিলে পুরো রুটটা ম্যাপ করলো এবং পুরো জায়গাটা রেকি করার পর ওরা দেখলো এই নিমটা গেটই হচ্ছে এই অ্যাটাকটা করার জন্য একদম পারফেক্ট জায়গা। এবং এরপর এলো সেই দিন 28শে মে 2021। লকডাউনের কারণে রাস্তাঘাট একদম খা খা করছে। মহেশ জোগাড় করে আনে একটা লাইসেন্সবিহীন পিস্তল, আর ভোলু পালোয়ান ওর সুদের কারবারে বন্ধক রাখা একটা নাম্বারবিহীন বাইক। এবং এরপর যা ঘটলো সেটা তো একদম ভিডিওর শুরুতেই বলেছি। 38 সেকেন্ড, মাত্র 38 সেকেন্ডের মধ্যে সব শেষ। কিন্তু এই খুনটা করার পর অনুজকে ধরা কি এতটাই সহজ ছিল? একদমই না। পুলিশের রীতিমতো কালঘাম ছুটিয়ে দিয়েছিল অনুজ। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ প্রথমে বাইকটাকে শনাক্ত করে। এরপর 30শে মে 2021-এ পুলিশ প্রথমে ভোলু আর নির্বাণকে অ্যারেস্ট করে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী ওই দিনই ধরা পড়ে বাইক চালক মহেশ। কিন্তু এই ঘটনার মাস্টার মাইন্ড অনুজ তখন হাওয়া। সে কোনো ফোনও ব্যবহার করছিল না, ফলে ওকে ট্র্যাক করাও এক প্রকার অসম্ভব হয়ে গেছিল। ভরতপুরের আইজি অনুজের মাথার দাম রাখলেন 5,000 টাকা। অবশেষে এই ঘটনার 14 দিন পর 12ই জুন 2021-এ পুলিশের ইনফরমাররা খবর দেয় যে অনুজ ধোলপুরে গা ঢাকা দিয়ে আছে। সাথে সাথে ভরতপুর, ধোলপুর আর করলি পুলিশ মিলে একটা জয়েন্ট অপারেশন শুরু করে এবং 13ই জুন ভোরবেলা গ্রেফতার করে অনুজকে। গ্রেফতারের পর অনুজের চোখে মুখে কোনো অনুশোচনা ছিল না, বরং ওর চোখে ছিল এক অদ্ভুত তৃপ্তি। বর্তমানে অনুজ সহ এই 4 জনই জেলে আছে এবং এই মামলাটা এখনো বিচারাধীন। আমাদের এই কেসটা হয়তো এখানেই শেষ, কিন্তু একটা জিনিস একবার ভাবুন যে একটা ভুল সম্পর্ক বা একটা পরকীয়া কিভাবে একটা সাজানো গোছানো সংসারকে রীতিমতো তছনছ করে দিতে পারে। এবং ইন্টারেস্টিংলি আমাদের আজকের এই কেসটা এমন একটা কেস যেখানে কোনো চরিত্রই পুরোপুরি ভালো নয়, আবার কোনো চরিত্রই পুরোপুরি খারাপ নয়। এখানে প্রত্যেকটা চরিত্র গ্রে শেড। মানে এখানে ডক্টর সুদীপেরও বেশ কিছু দোষ আছে, সীমার তো আছেই, তার সাথে শাশুড়ি সুলেখারও অনেক দোষ আছে, সে ওনাকে মোটিভেট করে এই কাজটা করার জন্য। তার সাথে সাথে উল্টো দিকে যদি দেখি, উল্টো দিকে যে দীপারও কিন্তু দোষ আছে, আর অনুজের তো বললামই। তো এই কেসটা হয়তো আমাদের এই চ্যানেলে এমন একটা কেস হলো যেখানে কেউই ধোয়া তুলসী পাতা আসলে নয়। এবং এটাই হচ্ছে আসলে চরিত্রদের মজা। মানে একটা চরিত্র কখনোই শুধু ভালো হয় না, শুধু খারাপও হয় না, ভালো খারাপ মিশিয়ে প্রত্যেকটা মানুষই গ্রে ক্যারেক্টার।
যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই 1.5 লাখের পরিবারে জুড়ে যাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই যে সুন্দর শার্টটা দেখতে পাচ্ছ, যে শার্টটা আমি এই মুহূর্তে পরে আছি, এই শার্টটা আমাকে গিফট দিয়েছে নেক্সট এপিসোড বলে একটা ব্র্যান্ড। ওরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর টি শার্ট এবং শার্ট ডিজাইন করে, আমি নিচে ওদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে প্লিজ চেক আউট করো এবং যদি পছন্দ হয় অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারো। বিশ্বাস করো, জাস্ট আমার তো খুব ভালো লাগছে এই শার্টটা পরে। তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।